এটা মধ্যম দৈর্ঘ্য পরিবহন লাইন ক্যালকুলেশনের আর একটা পদ্ধতি। এই পদ্ধতিগুলোর মাধ্যমে পদ্ধতিগুলো কেন করা হয়েছে? ক্যালকুলেশন করার জন্য, অবস্থা বেঁধে সুবিধা পাওয়া বা ধ্যান ধারণা নেওয়া। এই ক্যাপাসিটেন্সকে কতভাবে আমি তো ক্লাসে এসছি। যেটা বলছিলাম এই পদ্ধতিটা কেমন, আগে এটা একটুখানি শুনিয়ে নাও তোমরা, তারপরে বিষয়টা ঠিক করবে। পূর্বের সাপেক্ষে পূর্বে আমরা বলেছিলাম যে ক্যাপাসিটেন্সটাকে লোড প্রান্তে রেখে হিসাব নিকাশ করেছি, এটা একটা পদ্ধতি। এই পদ্ধতিটা হচ্ছে মোট দৈর্ঘ্যের মধ্যে রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স হবে তার ঠিক মধ্যবর্তী অবস্থানে ক্যাপাসিটেন্স রেখে যে হিসাব নিকাশ তার নাম হচ্ছে সেটা হচ্ছে কি পদ্ধতি। মোট দৈর্ঘ্যের মধ্যে রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স হবে তার ঠিক মাঝখানে, তাহলে ক্যাপাসিটেন্সকে রাখছি কিভাবে? এটাই কিন্তু হিসাব। একবার রাখছি লোড প্রান্তে, এখন রাখছি কোথায়? মাঝখানে। এইভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে। কি ক্যালকুলেশন? ওই যে পূর্বে যা করেছি তাই, ভিএস বার করা, আইএস বার করা, কস থিটা বার করা, এই মানগুলো বার হয়ে গেলে পারে তারপরে ভোল্টেজ রেগুলেশন বা পরিবহন দক্ষতা বার করা। তো এই যে কাজটা করব আমি এই পদ্ধতিতে, তাহলে যে কথাটা বললাম সেই কথাটার গাণিতিক হিসাব নিকাশটা কেমন হবে? আমরা এর আগেরটাই আর পেয়েছিলাম, মনে করলাম 10 ওহম, মনে করছি এটা মোট। এক্সেল পেয়েছিলাম হয়তো মনে করছি 20, মনে করছি কিন্তু কথাটা। পদ্ধতি কি বলছে? মোট রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্সের মাঝখানে, তাহলে মাঝখান বলতে কি বোঝায়? 2 দিয়ে ভাগ না, একটা জিনিসের মাঝখান মানে কি 2 ভাগ করা, এটাকে তো মাঝখান বলে। তাহলে একে যদি আমি 2 দিয়ে ভাগ করি, এই ভাগটা করে দিতে হবে, তাহলে দাঁড়ালো কি 5। এখন কি হলো? আমার মোট দৈর্ঘ্যের মোট রেজিস্ট্যান্সটা কিন্তু এই 5 হলো R1 এবং R2 মান, XL1 এবং XL2 মান। না বলতে কিন্তু খেয়াল করে নেবা, তাহলে মানের দিক থেকে R1 ও যা R2 তাই, X1 ও যা XL2 তাই, কিন্তু ওটা কত? কারণ বইতে তো আর ভাগ করে দেখাবে না, বইতে বলা থাকবে মোট মান। তাহলে এই পদ্ধতিতে অঙ্ক করতে হলে আমাকে তার অর্ধেক করে দিয়ে তার মানটাকে ঠিক করতে হবে, দিয়ে এই চিত্রটা আঁকিয়ে নিতে হবে। এই চিত্র না আঁকালে কিন্তু আবার ধারাবাহিকতাগুলো তোমার কোনো জায়গা ভুল হচ্ছে কিনা তুমি কিন্তু নিজে করতে পারো না। তাহলে কি বোঝা গেল কথাটা? মোট দৈর্ঘ্যের অর্ধেক করবো, সেই মানটাই হবে R1 এবং R2। মোট দৈর্ঘ্যের ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স তার অর্ধেক করবো, সেটাই হবে XL1 এবং XL2। তাহলে ক্যাপাসিটেন্স কি হবে? এর কোনো ভাঙা থাকবে না, এর যা আছে তাই সেটাই। বোঝা গেল কথা? এইবার ভাবগুলোকে যদি আমরা কাজে লাগাই, তাহলে এখানে আমাদের কি আসবে? সে লোড পরিচালনার ভোল্টেজ VR, এইগুলো আমাদের পূর্বের সাথে সব মিল আছে কিন্তু। এখন সার্কিট বলছে যেটা, যে এর ক্যাপাসিটেন্সের কারেন্ট মানে চার্জিং কারেন্ট বার করতে এখানে আমার একটা ভোল্টেজ লাগে, এর আড়াআড়ি। মানে এই ভোল্টেজটা কোথা থেকে পাবো? এবার এই VR ভোল্টেজটার সাথে যদি এই দুইটা ড্রপ যোগ করা যায়, তাহলেই যে ভোল্টেজটা পাবো সেটা মনে করলাম তার নাম দিলাম V1।
বোঝা গেল না মনে হয়? V1টা এখানে আমি কিভাবে পাবো? লোডের ভোল্টেজ আর এই দুইটার ভোল্টেজ ড্রপ, লোডের ভোল্টেজের সাথে এই দুইটা ভোল্টেজ ড্রপ যদি আমি ভেক্টরিক্যালি যোগ করি তাহলে নিশ্চয়ই V1 পেয়ে যাবো। এটা যোগ এটা যোগ এটা, তার মানে এটা হবে না? এই ভোল্টেজটা মানে হচ্ছে, আমি একটা নাম দিলাম V1, তাহলে V1 এর সাপেক্ষে এখন আইসি কত হবে সেটা পেয়ে যাবো। আইএস টা আমরা গতবার যেভাবে লিখেছিলাম আইআর যোগ আইসি, ঠিক তাই লিখবো। ভিএস টা কি হবে? ভিএস টা দেখো, আমরা প্রান্তিকে লিখেছিলাম ভিআর যোগ ভোল্টেজ ড্রপ, মানে ক্যাপাসিটেন্সের আড়াআড়ি ভোল্টেজ যোগ ভোল্টেজ ড্রপ, এটা ছিল প্রান্তিকে। এখন এখানে কি হবে? ভিআর না, V1 যোগ এই ড্রপ, তাই হয়ে যাবে আমার। এটা কিন্তু সার্কিট দেখে দেখে বললাম। এখন গাণিতিকভাবে কাজ করতে গেলে সেই ধারাবাহিকতাগুলো যদি আমরা একটু লিখি, 1 নম্বর পূর্বে যা লিখেছিলাম তাই, IR is equal to PR √3 VR cos θ, মান এবং বি কালকে প্লাস মাইনাস, এটা ব্যাখ্যা মনে হয় প্রয়োজন নাই। আমি বহুবার অনেকবার বলেছি যে কখন প্লাস হবে কখন মাইনাস হবে সেটা নির্ভর করবে লোডের উপর। এরপরে এটার একটা রেক্টেঙ্গুলার পোলার রাশি কুড়ি করে ফেলে রেখে দিলে 2 নম্বরে কি হবে? আমরা এখানে এই দুইটার একত্রের নাম দিলাম Z2, তাহলে R2 প্লাস J অফ XL2, তাহলে মান বসালে একটা মান এবং একটা দিক পাবো আমি। তাহলে এখন R2 XL2 টা কি? তুমি তাহলে এক্সামিনারকে দেখাই দাও, এভাবেও দেখাইতে পারো, বা তুমি পাশে একটু নোট দিয়ে দেখাইলে R1 is equal to R2 is equal to R/2, হ্যাঁ, XL1 is equal to XL2 is equal to XL/2, তাহলে XL এখানে কি অর্থ বহন করছে? মোট ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। এই শাইনিং মনে হয় কিছু বলছে না তো? হ্যাঁ, আর রেজিস্ট্যান্সটা কি? মোট দৈর্ঘ্যের মোট রেজিস্ট্যান্স, তাকে 2 দিয়ে ভাগ। বোঝা গেছে? তাহলে যেটুকুর পরে এবার তুমি বার করো হচ্ছে ভোল্টেজ ড্রপ, কিভাবে ভোল্টেজ ড্রপটা পাবো? এই বাধার সাথে যদি ওর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট গুণ করি তাহলে ভোল্টেজ হয়ে যাবে। তাহলে সেই কারেন্টটাকে IR, বাধাটাকে Z2, এই না বুঝলে কিন্তু জিজ্ঞাসা করবা। এগুলো হচ্ছে সার্কিট ডায়াগ্রামের মৌলিক উপাদানের বিশ্লেষণ, জায়গাগুলো না বোঝারও কিছু নাই। এই দুইটা বাধা মিলে যার নাম হচ্ছে Z, এটা তো না বোঝার কিছু নাই। রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের একত্রে যে বাধা তার নাম হচ্ছে ইম্পিডেন্স, সেই ইম্পিডেন্সটার কি নাম? Z2। তাহলে এটা তো বাধা, বাধার কারেন্ট গুণ করলেই তো ভোল্টেজ হবে। তাহলে আমি সেই ভোল্টেজটা পেয়েছি। ড্রপ কেন নাম দেওয়া হচ্ছে? ভোল্টেজের সাথে ড্রপ নাম দিলে কি বুঝি আমি? হ্যাঁ, এই ভোল্টেজটা আমি পাবো না। এই ভোল্টেজটা হচ্ছে লাইন তার নিজস্ব ধর্ম, গুণ, বৈশিষ্ট্য এবং এসিড প্রবণতার কারণে সে আমাকে নষ্ট করে দেবে, ড্রপ ঘটাই দেবে, অর্থাৎ পাবো না যে মানটা, সেইটাকেই টেকনিক্যাল ভাষায় আমরা বলি ভোল্টেজ ড্রপ। যার আবার অনেকে বলে ফেলে ভোল্টেজ লস। লস কথাটা হচ্ছে পাওয়ারের সাথে যে ধারা, সেন্স কিন্তু একই জাতীয়, যে পাওয়ারটা আমি পাই না, লাইন আমার নষ্ট করে দিচ্ছে, ওইটারই টেকনোলজিক্যাল ভাষায় বলি লস। তাহলে দুইটা কথার ভাবার্থ একই জাতীয়, কিন্তু বলার সময় খেয়াল করতে হবে। ভোল্টেজের ঘাটতির ক্ষেত্রে বলবো ভোল্টেজ ড্রপ, আর পাওয়ারের ঘাটতির ক্ষেত্রে বলবো পাওয়ার লস। বোঝা গেছে কথাটা? অনেক সময় আমরা মুখ ফসকে বেরিয়ে হয়ে গিয়েছে বলে না, এতেই কিন্তু তোমার ওয়েট বোঝা যাবে। ভোল্টেজ লস না, ভোল্টেজ ড্রপ, আর পাওয়ার
লস। কি বুঝতে পারছো কথাগুলো? 3 নম্বরের এই কাজটা করার পর আবারও আমার পোলার এবং রেক্টেঙ্গুলার আসবে। এখান থেকে আমি আবারও রেক্টেঙ্গুলার পোলারের যা বিষয়বস্তু সেটা ঠিক করব। গেল 3 নম্বর। এইবার 4 হচ্ছে V1 গিয়ার প্লাস ড্রপ। গিয়ারটা কিসে দিতে হবে আমরা কিন্তু কতদিন শিখেছি। এই কথাগুলো যেটা বলেছি আমি তার পরিবর্তন হবে না। এই প্র্যাকটিস সেশনে এইগুলো কিন্তু খেয়াল রাখবে মনোযোগের সাথে, যেন গোলমাল করে ফেলবে। এখানে কি ভোল্টেজ দিতে হবে? ফেজ ভোল্টেজ। কেন নিতে হবে? ড্রপটা হচ্ছে আমার ফেজে। কেন ড্রপ ফেজে হচ্ছে? ওর সাথে আছে ইম্পিডেন্স। ইম্পিডেন্স কেন ফেজে হচ্ছে? রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স ফেজে সব সময় ফেজে। বোঝা গেছে কথা? হ্যাঁ। তাহলে V1 এর পরে আমি একটা মান এবং V আমার সৃষ্টি হবে ক্যালকুলেশনের একটা পর্যায়ে। তাহলে 4 পর্যন্ত বোঝা গেছে? কি বোঝা গেল? এইবার হচ্ছে আমার আমি এখন কোথায় কি করি, এইগুলো একটু মুছে দিলাম। হ্যাঁ, এই পিটা কিন্তু পরীক্ষায় বেশি আসে, যার জন্য প্র্যাকটিসে পির ওপরে একটু প্রাধান্য বিস্তারগুলো বেশি। এবং এই যে এখনই যে শেখানো হচ্ছে, এই শেখানোর সাথে সাথেই প্র্যাকটিস সেশন মাস্ট রাখবে। কেউ দেখে রাখবে না, বই দেখে বা খাতা দেখে রাখবে না, নিজে হাতে করে করতে হবে। এটাই হচ্ছে পদ্ধতি, বিকল্প কোনো কথা নেই এখানে। তুমি নিজে না করলে তোমার নিজের গলদ তুমি ধরতে পারবা না বা বলতে পারবা না। একদম নিজে হাতে করে করতে হবে। এটা সিস্টেমটাই হচ্ছে নিজের হাতে করে করা। 4 পরে আমি আঁকবো হচ্ছে 5-এ। হ্যাঁ 5। তাহলে 5-এ কি আছে? আইসি। ঠিক পূর্বে জানো আইসি বার করতে হলে আমার কি লাগবে? ভোল্টেজ। কোন ভোল্টেজ? V1 কোণ থিটা গুণিত Y কোণ 90। Y কোণ কেন 90 হলো সেটা আমি বলেছিলাম 4 কিলোমিটারের ক্ষেত্রে। আর অ্যাডমিটেন্স থাকবে না, ক্যাপাসিটি রিঅ্যাকট্যান্স থাকবে না, ক্যাপাসিট্যান্স থাকবে, এটা তো আমি বলতে পারবো না। যেটাই থাক আমাকে Y করতে হবে। তাহলে C থাকলেও Y করতে হবে, XC থাকলেও Y করতে হবে, আর Y থাকলে তো কোনো কথাই নেই। এই কথাগুলো কিন্তু পূর্বে, তারপরেও আমি করে দিচ্ছি। এই দুইটা মানটার গুণ করলে পরে আবার সামথিং তুমি কোন দিয়ে কিছু পাবা, দিয়ে আবার এটাকে রেক্টেঙ্গুলার খোলা রেখে দিয়ে দিবে। মানে বুঝতেই পারবে না। এই কাজটা কিন্তু পূর্বের নেয়, মানে পার্থক্য হবে, হোক না, অসুবিধা কি, কিন্তু কাজের ধারাবাহিকতা তো পূর্বের নাই, নতুন কোনো কথা তো এখানে আসছে না। এইবার 6 কি বলা আছে খেয়াল করতে হবে আমাদের কাজগুলো। এখানে আবার আগে বার করে নাও Z1 R1 J of XL1। R1 কোথা থেকে পাবো? আমি যে অর্ধেক করে আমার ওখানে লেখা আছে যাহাই R1 তাহাই R2। মানটা কতটুকু মোট মানে তাহলে এমত অবস্থায় যদি ভ্যালু করে বসালে আমি আবারও মান এবং দিক পাবো। পাওয়া যাবে কিনা? যদি তাই পাওয়া যায় 6 পরে বা 7 ভোল্টেজ ড্রপ, কারণ এখানেও তো ভোল্টেজ ড্রপ হবে। তাহলে এখানে ভোল্টেজ ড্রপের কারণটা কি? এরা দুজন মিলে ইম্পিডেন্স, সেই ইম্পিডেন্সের সাথে আইএস এর যোগফল। লক্ষণীয় বিষয় এখানে আমার আইএস লিখতে ভুল হয়ে গেছে। তাহলে ভুল যদি হয়ে যায় তুমি সাইডে স্মরণ করে নিতে পারো, বা ধাপে আইসি পরে আর একটা ধাপ তুমি করে ফেলো। দেখাই। আচ্ছা এখানে আমি একটু দেখালাম, হ্যাঁ স্টার দিয়ে। আইএস ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইআর। এটা বুঝতে পারছে না। আইএসটা কি তুমি খেয়াল করো, সার্কিট কি বলছে? আইএস ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইআর না? বুঝাচ্ছে না? এটা তো একদম বুঝবেন না। আইসি মান আমি এখানে পেয়েছি, আইআর এর মান পেয়েছি, ওই দুইটা ভেক্টরিক্যালি সামেশন করলে নিশ্চয়ই আমি কোণ এবং দিক পেয়ে যাব।
ঠিক আছে, বাই ইউজিং ক্যালকুলেটর। এইবার ভোল্টেজ ড্রপ এখানে কি হবে? IS Z1, কারণ এটা তোমার Z1, যেহেতু R1 X1 মান এক কিন্তু নামটা চেঞ্জ। এই পাশটা Z2, এই পাশটা Z1। তাহলে এখানে IS এবং Z1 এর ভ্যালু বসালে সেও আবার মান এবং দিক দেখাবে কিনা? দেখানোর পর এটাকেও তুমি রেক্টিকুলার পোলার রাশি রেখে দিবে তোমার কাজের সুবিধার থেকে, কোনো কারণে নয়। অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এই গাণিতিক কার্যক্রম সম্পূর্ণের জন্য পোলার রেক্টিকুলার বিষয়টা খেয়াল রাখতে হবে। 7 পর এবার যদি আমি আসি 8, তাই না? এইবার চলে আসবে কি VS, আর VS কি লিখবো? V1 কোণ থিটা প্লাস ড্রপ। ড্রপ বলতে কোনটা? এই যে ভোল্টেজ ড্রপটা করেছে সেটা। আর V1 কোণ থিটা মানে কি? এই যে এখানকার যে ভোল্টেজ সেটা হয়েছিল কি করে? ওই যে পূর্বে যেটা আমি দেখিয়েছি। এখন ওই মানগুলো নিয়েছে রেক্টিকুলার পোলারের ক্যালকুলেশন করলে তুমি দেখবা লাস্টে আবার একটা মান প্রতিবাদ কথা বোঝা গেল। এখন এই যে মান এবং দিক দিয়ে আমি যে ভোল্টেজটা পেলাম এর নাম হচ্ছে প্রেরণ প্রান্তের ভোল্টেজ VS এর মান। কিন্তু কিসে সেই ভোল্টেজটার মান? একক হচ্ছে ভোল্ট আর গোত্র হচ্ছে কি? লাইন। হ্যাঁ, এই কথাটা তো মনে দেখে নিতে হবে। এটা ফেজ, এটাও ফেজ, না হলে তো যোগ হবে না। তাহলে আমার আসতো কি? মান এবং দিক। ইহা একক হচ্ছে ভোল্ট কিন্তু ফেজ ভোল্টেজ। এখন যদি তুমি প্রচলিত জায়গাকে নিয়ে যাও VS লাইন, হ্যাঁ, তাহলে √3 ইনটু VS, শুধু মানটা নিয়ে আসবে। ঠিক আছে, এরপরে কি লাগবে আমার? cos VS যদি আসে মানে দেখো এই প্রান্তের মৌলিক অংশ চলে গেছে, VS হয়ে গেছে, IS হয়ে গেছে। এখন আরেকটা কি? পাওয়ার ফ্যাক্টর cos θ s, ঠিক পূর্বে যা লিখেছি তাই। cos অফ কি লেখা ছিল? VS এর কোণ প্লাস মাইনাস অফ IS এর কোণ, এটা লেখা ছিল না? ওই মানগুলো নিচে যা বসাবে তাই হবে তার পাওয়ার ফ্যাক্টর। এটা মান, কিন্তু পূর্ণ পরিস্থিতি হলো না। এখানে একটু গ্যাপ থেকে গেল। কি গ্যাপ? কোন ধরনের? এবার কিভাবে বলবো? আর ওই গল্পটা জিনিস আর চলবে না, সব জিনিস শেষ। হ্যাঁ, ভেক্টর ডায়াগ্রাম সংক্ষেপে আঁকিয়ে নিয়ে তারপরে সিদ্ধান্ত নিতে হবে, তার আগে না। কথাটা বোঝো? cos θ s এর একটা মান পাবে, এখানে আর তোমার কোনো সন্দেহ নাই। বোঝাচ্ছে কথা? আমি মান পেয়ে গেছি, কিন্তু এটা দ্বারা পূর্ণ পরিস্থিতি না। তোমার নামের কিন্তু একটা পূর্ণ পরিচয় আছে, মোহাম্মদ আব্দুর রহিম, তারপরে কিছু থাকে না পরে, এখন শুধু দেখা যাচ্ছে মোহাম্মদ আব্দুর বলে রেখে দিল। তারপরে মোহাম্মদ আব্দুর বললে কি রহিম কি রেসপন্স করবে? তাহলে পুরা নামটা না বললে তো তার সম্পূর্ণ হচ্ছে না। এই সম্পূর্ণ হওয়ার লক্ষ্যে যেমন আমরা মানুষ হিসেবে আমার পূর্ণ পরিচয় প্রয়োজন আছে নামের, এরও নামের পূর্ণ পরিচয় আছে। সেই পরিচয়টা কি? শুধু মান পেলাম কিন্তু কোন ধরনের আমি বলতে পারলাম না। এই বলতে পারা সঠিক এবং মানে কি বলবো, মানে যে পদ্ধতিটা দ্বারা তার মানটা নির্ণীত হয়, এইটা কিন্তু অবধারিতটা জানতে হয়। সেই জানাটা আমাদের সুবিধা দেবে হচ্ছে ভেক্টর। এই বলতে পারার জন্য ভেক্টরের বিশাল রাশিমালার প্রয়োজন নাই। দেখো আমি কিভাবে করছি, ছোট্টতেই বলে দেওয়া যাবে। এই পার্কিং এলাম, খাতার কোনো একটা জায়গায় এরকম একটা ছোট কাজ করতে তো আর বেশি সময় লাগবে না, কিন্তু সিদ্ধান্তটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ। এখানে পেয়েছি কি? VR হয়েছে। তারপরে কি পেয়েছিলাম? IS। দেখো একটা আয়ার যা মান এবং দিক তুমি শুধু এটা দেখাই দাও, এটা হচ্ছে আয়ার। হলো? তারপরে কি পেয়েছি? V1, দেখাচ্ছে V1 এমন পেয়েছি, মানে মান এবং দিক দিয়ে যা আঁকিত হয় সেইভাবে আঁকাবো। তারপরে কি পেয়েছিলাম?
আইসি আইসি আমি এই বড় করে লিখে দিলাম, সরি আইসি। তারপরে কি পেয়েছিলাম? আরএস, ঠিক আছে। তারপরে কি পেয়েছিলাম? ভিএস, আর কিছু বুঝলো না কি কলম কি আঁকাচ্ছি। ওই যে মান এবং দিকগুলোকে নিয়ে এখানে চিত্রায়িত করেছি, বললাম তো। এবার আসো cos θ s এর সংজ্ঞা। cos অফ ভিএস এর কোণ আর আইএস এর কোণ, এখানে তো অনেক দাগের রেখামালা আছে। তাহলে আমার কত লাগছে? আমার লাগছে কে? ভিএস লাগছে আর আইএস লাগছে, বাদ বাকিগুলো আমার লাগছে না। এইবার যদি দেখো যে ভিএস এবং আইএস এর অবস্থানটা এই ধরনের হয়, তুমি হাত দিবা হচ্ছে ভিএস এর গায়ে। কথা কি খেয়াল করো, কিন্তু হাত দেবা কোথায়? ভিএস এর গায়ে দিয়ে। এবার দেখবা আইএস কোথায় আছে। যদি নিচে থাকে তাহলে ইহা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। আর যদি কখনো ভিএস এর থেকে আইএস উপরে চলে যায় তাহলে কিন্তু লিডিং। তাহলে হাত দেবো কার গায়ে? ভিএস এর গায়ে। কারণ কোন সংজ্ঞায়িত পাওয়ার ফ্যাক্টরের বলা আছে, দেখো আগে কিন্তু ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণের কসের মান বলিনি, কিন্তু কারেন্ট এবং ভোল্টেজ বলছে, ভোল্টেজ এবং কারেন্ট। আমাদের লেভেলে ভোল্টেজটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, ভোল্টেজটাকে আমরা আবশ্যক ধরি, ভোল্টেজটাকে আমরা ঠিক রাখি লোড পরিচালনার ক্ষেত্রেও তাই। কারেন্ট ভিন্ন, কিন্তু একটা জিনিস ঠিক আছে, সেটা কি? ভোল্টেজ। অর্থাৎ এখানে যতগুলো লোড পরিচালিত হচ্ছে তাদের সবার ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, কিন্তু কারেন্ট এইখানের এক রকমের, এই লাইটের এক রকমের, ওই টিউব লাইটের এক রকমের, কারেন্ট এক একজনের এক একটা। তো একটা জিনিস ঠিক, সেটা হচ্ছে কি? ভোল্টেজ। তাহলে দেখো যে জিনিসটা ঠিক থাকে সেটাকে বলা সহজ না। আর কারেন্ট কত আমি এখন বলতে পারবো, ভিন্ন, এর এক একটা জিনিস এক এক রকমের। কারণটা কি? এক একটা ওয়াট এক এক রকম, বিধায় আমার কারেন্ট হয়ে গেছে এক এক রকম। সেই লক্ষ্যে বলছি, বলাটা যেমন ওই প্রেক্ষাপটের সুবিধা, পাওয়ার ফ্যাক্টরের ধরন বলার লক্ষ্যে তুমি ভোল্টেজ এবং ভোল্টেজের গায়ে হাত দিবে। দিয়ে কোন কারেন্ট? এখানে তো অনেকগুলো কারেন্টের দাগ কিন্তু আছে। প্রেরণ প্রান্তের ভোল্টেজ, প্রেরণ প্রান্তের কারেন্ট, এর মধ্যবর্তী যে কোণ, সেই কোণের কসের মান। বুঝলো কথাটা? তাহলে এখন ধরন বলার জন্য আমি কি বললাম? ভোল্টেজের গায়ে হাত দেবো। কারেন্টটা যদি তার থেকে পিছিয়ে থাকে তাহলে আমি এবার ধরন বলে দেবো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, মানে ল্যাগিং। আর যদি আইএস আগিয়ে থাকে তাহলে কি বলবো? লিডিং পাওয়ার ফ্যাক্টর। আর যদি আইএস এবং ভিএস একই দিকে থাকে আর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। কেন ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হলো? দুইটাই যদি একই দিকে থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0। দুইটা একই দিকে, দুইটা প্যারালাল লাইন, ভাবার্থ কিন্তু এক। তাহলে কোণ 0 হওয়ার কারণে কসের বসালে কি হয়ে যাবে? cos of 0 ভ্যালু হচ্ছে 1। এখন এই যে ধরনটা যদি আরো দুর্বল প্রকৃতির ছাত্র হয়েছে, না সে এত কিছু পারবে না, তাহলে তার জন্য কি এইটুকু তাকাইতে পারবো? অন্য কোন রাশিমালা আঁকাবা না, আগে আঁকাবা আইএস। আইএস কোন দিকে? যে এইভাবে আমি আঁকি দিলাম, এটা আইএস। নিচে হবে না উপরে হবে নির্ভর করবে কিন্তু ওই কোণের মানের উপরে। ওই যে আইএস এর যে কোণ, এ যদি বিয়োগবোধক হয় তাহলে নিচে আঁকাবো, আর এ যদি যোগবোধক হয় তাহলে উপরে আঁকাবো। এ যদি বিয়োগবোধক হয় নিচে, আর এ যদি যোগবোধক হয় তাহলে উপরে আঁকাবো। বোঝা গেল কথা? এইবার আর একটা রাশিমালা আঁকাবো কি? ভিএস। আমি এই বরাবর এই আঁকি দিলাম। এবার আমার দেখো শুধু দুইটা রাশিমালা আঁকি সিদ্ধান্ত করতে পারছি। ইন্ট্রোডাকশন তারপর শুরু হচ্ছে। বোঝা গেল কথা?
তাহলে এখন কোন ধরনের বিএস থেকে আইএস কি পিসিএ আইএস পজিটিভ হলেও কিন্তু ল্যাগিং হতে পারে, এটা আবার কিন্তু একটা শিক্ষার বিষয়। আমি বলি আইএস এর কোন এসছে পজিটিভ মান, মানে আমি আঁকাবো কি, মনে করি আইএস এই বরাবর চলে গিয়েছে, মানে এটা তো হতে পারে এই কোনটা কি পজিটিভ কোন আসতে, তাহলে অনেকে মনে করতে পারে যে ভিআরের নিচে ছিল বিধায় ও ল্যাগিং, এখানে কি আইএসটা কি ভিআরের উপরে, কিন্তু এরপরও ল্যাগিং হচ্ছে। দেখো ভিএস থেকে আইএস পিছিয়ে আছে। আবার যদি এটা না হয়, যদি এমন হয়ে যায় ওপরে চলে গেছে, এই জন্য পাওয়ার ফ্যাক্টরে প্রকৃত কথা ল্যাগিং না লিডিং পাওয়ার জন্য যদি কিছু না করো, এই চিত্রটা আঁকাতে খুব কষ্ট হবে, যেহেতু তোমার সব মান জানাই আছে। আমি খাতার কোনো একটা জায়গায় ওই সিদ্ধান্তহীনতায় না ভুগে সঠিকভাবে জবাব দিতে পারা, এর জন্য আমি একটু ছোট্ট করে আঁকিয়ে এক্সামিনারকে বলে দেবো, এই যে রাতে তুমি আঁকালে না এটাই তোমার খাতার ওয়েট অনেক বেড়ে যাবে। এক্সামিনার বুঝবে যে এই ছেলেটা আন্দাজে অঙ্ক করেনি, সে বুঝে কিন্তু এই কাজটা করেছে। কথা বোঝা গেল যে খাতার ওয়েট, কখন কোন খাতাটা আমরা বুঝি যে এই ছেলেটা ভালো, তখন কিন্তু এই ধরনের দৃশ্যমান অবস্থা আসলে সব প্রশ্নের কিন্তু এত ভালো মন্দ একটা সংজ্ঞার কথা তুমিও যা লিখেছো 100 ছেলে তাই লিখেছে, এতে ভালো মন্দ বোঝার কোনো কায়দা নেই। কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোর মাধ্যমে খাতার অবস্থান বুঝতে পারে এক্সামিনার যে এটা এ ভালো ছেলে, না হলে এইভাবে সে কখনো কথাটা বুঝেছি। আর সার্কিট ডায়াগ্রামের পরে ধাপ সমূহ যেটা দিচ্ছি আমি, এটা হচ্ছে আমার নির্ভুলতার জন্য। তুমি যদি এখন হঠাৎ করে বইতে যাও, তোমার বইতে এমন ধাপ দেওয়া নেই, ওরা ওদের মতো করে একটা বই প্রিন্ট করে বাজারে ছাড়া দরকার, ওরা ছেড়ে দিয়েছে, ও বুঝো তোমার ব্যাপার। আর তুমি কয়টা অঙ্ক করবা, এভাবে তো সম্ভব না। যার জন্য আমি যে ধাপগুলো লিখেছি, চিত্রটা সার্কিটে দেখালাম, এই পর্যন্ত আগে তোমরা নিজেরা নিজে লিখে ধাপগুলো সঠিক আছে কিনা, আমি পারি কিনা, এটা কিন্তু খেয়াল করে আগামী দিনের জন্য। আগামী দিন কিন্তু কোনো কাজ নেই, কেন জাস্ট আমরা মানগুলো দেখব, বসাবো, একটা অঙ্ক করবো, একটা অঙ্ক মানেই হয়ে যাবে। 3টা মেথড আয়ত্ত হওয়ার পর বইয়ের যে অঙ্কই হোক না কেন, তুমি শুধু পড়বা, করে অঙ্কীয় অঙ্কটাকে 3টা মেথডে নিজে করবা। কথা বুঝতে পারছেন? একটা অঙ্ক তো একই অঙ্ক, একই ভাষা, একই কিছু, পদ্ধতি নিজে নিজে চেঞ্জ করবা। একবার করবা ওই অঙ্কটাকে প্রান্তিক ক্যাপাসিটেন্স পদ্ধতিতে, ওই অঙ্কটাই আবার করবা ডি পদ্ধতিতে, ওই অঙ্কটাকে আবার, যেটা এখন আমাদের আলোচনা হয়নি, আরেকটা মেথড আসবে যার নাম পাই মেথড পদ্ধতি। 10টা অঙ্ক করার দরকার নেই, এখানে এইভাবে তুমি সময় নষ্ট করো না এবং পারবা না। TD2 ঝামেলা হচ্ছে এই জায়গায় এই অঙ্কগুলো হবে কিন্তু বড়, ছোট জাতীয় কোনো অঙ্ক তোমাদের কিন্তু এমন অবস্থায় নাই। যার জন্য মন মানসিকতা, ধৈর্য, সহিষ্ণুতা ফার্স্ট রাখতে হবে। আবার এমন ফার্স্ট এখানে যার ভেতরে দুনিয়ার ভুল, ওই ফার্স্টের দরকার নেই, তাহলে তো ওই অঙ্ক করা না করা সমান হয়ে যাবে। কারণ তুমি যদি ভুল করো অঙ্ক, পরীক্ষা হলে তুমি কিন্তু নার্ভাস হয়ে যাবে, একদম নিশ্চিত নার্ভাস হয়ে যাবে যে এত বড় একটা অঙ্ক করলাম, মারাত্মক এক জায়গায় ভুল, ওতে তোমার ধৈর্য, সহিষ্ণুতা সব শেষ হয়ে যাবে। এই জন্যে প্র্যাকটিস সেশনটা মনোযোগের সাথে কয়েকবার করলে ঘাবড়ানোর কিছু নাই। আমি তোমাদেরকে বলছি মনোযোগী হয়ে অবুঝের মতো কাজটা করে নিয়মতান্ত্রিক উপায়ে কাজটাকে সম্পন্ন করা, আন্দাজে। আর কোনো কিছু কিন্তু আন্দাজে না, যেখানে বুঝবা না সেখানেই জিজ্ঞাসা, যেখানে বুঝবা না সেখানেই জিজ্ঞাসা, কিন্তু ওইটাকে আন্দাজে কোনো কিছু ব্যাখ্যা বা রেখে দিবে না, তাহলেও কিন্তু পরবর্তীতে তোমার কোনো একটা সময় মারাত্মক ব্যাঘাত ঘটাবে, যেটা তুমি এখন এর মতো অবস্থায় বুঝতেই পারছো না যে কোথায় আমার ব্যাঘাত ঘটবে। তো যাকে কাজটা এখানে শেষ করলাম, ইনশাল্লাহ আগামী দিন আমি এসে আবার এটারই অঙ্কের বিষয় যাবো, তাহলে এটা শেষ করবো।